হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আমরা বুয়েট কোশ্চেন সলভ সিরিজ শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে যোগজীকরণ। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এখান থেকে সবসময় কোশ্চেন আসে। তো প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আসছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারটা বাদও অন্য যেসব চ্যাপ্টার আছে সেগুলো আমরা দেখবো ধারাবাহিকভাবে। তুমি যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকো, আমি খুব কনফিডেন্ট যে তুমি খুব ভালোভাবে অনেক কিছু শিখতে পারবা। আর তুমি তো খুব ভালো করেই জানো অ্যাডমিশনে হচ্ছে কোশ্চেন সরাসরি রিপিট না হলেও কোশ্চেনের টাইপ কিন্তু সেম থাকে, রিপিট হয়। একদম অদ্ভুত টাইপের কোশ্চেন খুব কমই হয়। তো তুমি যদি মানে একদম শেষ পর্যন্ত থাকতে পারো, লেগে থাকতে পারো, তাহলে তুমি খুব ভালো আইডিয়া অ্যাচিভ করতে পারবা। এবং আমি খুব কনফিডেন্টলি বিলিভ করি তুমি পরীক্ষায় খুব ভালোভাবেই অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবা। তো যাই হোক, চলো আমরা শুরু করি। তো দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে একটা ফাংশন দিয়ে দিছে, তারপরে এক্স অক্ষ দিছে, তারপরে এক্স ইকুয়াল টু হাফ, এটা একটা সরলরেখার ইকুয়েশন। আবার এক্স ইকুয়াল টু 2, এটা আরেকটা সরলরেখার ইকুয়েশন। সবগুলা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এটা জাস্ট একটা ক্ষেত্রফলের ম্যাথ, এবং এইসব ম্যাথের সাথে আমরা খুব বেশি পরিচিত। কিন্তু সেটা হচ্ছে এই যে ফাংশনটা, সবচেয়ে বেশি ধরো চ্যালেঞ্জিং লাইন, তুমি যদি এই চিত্রটা আঁকতে পারো এই ফাংশনটার, তাহলে তোমার জন্য ম্যাথ একদমই সহজ। তো এইটার চিত্র আঁকো খুব বেশি কঠিন না, তুমি যদি এই ফাংশনের গ্রাফটা জানো। তুমি তো জানো যে y ইকুয়াল টু 1/x, এটা একটা স্পেশাল ফাংশন, তাই না? এটা লিমিট এক্সিস্ট করে না x ইকুয়াল টু 0 বিন্দুতে, সম্ভবত পড়ছো। তো এই ফাংশনটার গ্রাফ কিভাবে আঁকতে হয় তুমি তো এতদিনে শিখছো। দেখো এটা আমি একটু আঁকার চেষ্টা করি। দেখো আমরা সবাই মোটামুটি এটা এতদিনে জানি, 1/x এর গ্রাফটা এরকম হয়, ঠিক আছে? এবং আচ্ছা, একটু ভুল করছি, এইদিকে এটা এই পয়েন্টটা অ্যাড হবে না। আচ্ছা, দেখো আবার ট্রাই করতেছি। এরকম হয়, বুঝছো? তুমি একটু মিলায় নিও, বুঝছো? 100% অ্যাকুরেট তো আঁকতে পারি নাই। তো মানে দুইটা পার্ট থাকে, জিরোতে হচ্ছে আমি কোনো ভ্যালু পাই না, তুমি তো এখানে জিরো বসাইতে পারবা না, তাই না? জিরো বসাইলে এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে 1/x এর গ্রাফ, আপাতত তুমি এটাই মনে রাখো। তো এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে 1/x-1 এটাও তুমি আঁকতে পারবা। কেন আঁকতে পারবা তুমি জাস্ট একটু খেয়াল করো। আমি এটা আঁকার চেষ্টা করতেছি, তুমি এইদিকে দেখো। এখানে হচ্ছে 1/x তো আছেই, মানে এটার মতো, কিন্তু এক্স হচ্ছে -1, একটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে। আর তুমি তো জানো কনস্ট্যান্ট এটা কার ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, মানে ওয়াই ইকুয়াল টু -1। সাপোজ এই অংশটা যদি জিরো হইতো, মানে 1/x এটা যদি জিরো হইতো, তাহলে ওয়াই এর ভ্যালু হইতো -1। এখন তুমি জাস্ট চিন্তা করো, তুমি ফাংশনটা একটু লেখো তো। ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1/x-1। এখন তুমি যদি x এর ভ্যালু 1 বসাও এখানে, ঠিক আছে? 1 বসালে কি হবে? এটা হবে 1/1-1, মানে কি আলটিমেটলি জিরো আসতেছে, দেখছো? তাহলে বলো তো x কোন ভ্যালুতে, মানে এই পুরা ফাংশনটা মানে y টা জিরো হয়ে যাচ্ছে? উত্তর হচ্ছে x এর ভ্যালু 1 বসাইলে আমি জিরো পাচ্ছি। x এর ভ্যালু 1 বসাইলে জিরো পাচ্ছি, তার মানে x এর ভ্যালু কোথায় 1 হয় বলো তো? এই যে ধরো এখানে হয়, তার মানে এখানে কাট করবে, এটা আমি বুঝতে পারছি। আর 2 নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে আমি সাপোজ এখানে যদি ধরো এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাই, এটা বাদ জিরো হয়ে যাবে, 1/ইনফিনিটি মানে জিরো। তখন আমি ওয়াই এর ভ্যালু পাবো শুধু -1, ঠিক আছে? তো এই যে ওয়াই ইকুয়াল টু -1, এটা তো একটা রেখা, তাই না? এটা হচ্ছে নিচের দিকের একটা রেখা, এবং এই রেখাটা হবে অ্যাসিম্পটোটিক লাইন তৈরি হবে এখানে। কেন অ্যাসিম্পটোটিক লাইন তৈরি হবে? কারণ হচ্ছে দেখো, তুমি যেই ইনফিনিটির কথা বলছো, ইনফিনিটি কি নর্মালি তুমি চোখে দেখছো জীবনে? ইনফিনিটি মানে তো অনেক কিছু, মানে এটা তুমি ধারণ করতে পারতেছো না। মানে এই জায়গায় সে কাট করবে না। যেমন ধরো এখানে ইনফিনিটি বসালে জিরো আসে, ইটস ওকে, 1/ইনফিনিটি মানে ওয়াই ইকুয়াল টু জিরো আসে। ওয়াই ইকুয়াল টু জিরো মানে তো এক্স অক্ষ, তাই না? তো এক্স অক্ষে কি সে কাট করছে রেখা? এই যে তোমার কার্ভটা কাট তো করে নাই, মানে এক্স অক্ষটা হচ্ছে একটা অ্যাসিম্পটোটিক লাইন, ঠিক আছে? তো এখানেও ঠিক তেমনি যখন ইনফিনিটি বসাই, তখন আমি ওয়াই এর ভ্যালু পাচ্ছি -1, মানে এটা একটা সরল রেখা, এবং সেই রেখাটা হবে একটা অ্যাসিম্পটোটিক লাইন, মানে যেখানে কাট করবে না। তাহলে আমি এই যে ওয়াই ইকুয়াল টু -1 সেটা একটু আঁকার চেষ্টা করতেছি, দেখো। জাস্ট ওয়াই ইকুয়াল টু -1, আমি ধরে নিচ্ছি -1টা কোথায়, ধরলাম যে এই জায়গায় আছে -1, একটু নিচের দিকে হবে, তাই না?
তো আমি এই জায়গায় হচ্ছে একটা রেখা আঁকার চেষ্টা করব। দেখো এই যে আমি ট্রাই করতেছি। এই যে এটা হচ্ছে আমার অ্যাসিম্পটোটিক লাইন, ঠিক আছে? মানে এটা হচ্ছে y ইকুয়াল টু -1। এটা এখন কার ভূমিকা পালন করবে? এক্স অক্ষের মতো ভূমিকা পালন করবে, মানে একটু নিচে নেমে গেল এই -1 এর কারণে। বাকি সব এক্স্যাক্টলি আগের মতো হবে। এই যে আমি বাকিটা আঁকার চেষ্টা করতেছি, যে সম্পূর্ণ আমার গ্রাফটা এরকম হবে। দেখো, সরি, এই যে ওয়ানে কাট করবে, একটু আগেই বলছিলাম, ঠিক আছে? এটা অ্যাসিম্পটোটিক, এটার সাথে মিশবে না। আর নিচেরটা ধরো ওই যে এভাবে চলবে, নিচেরটা নিয়ে কাজ নাই, এই ম্যাথে কাজ নাই আর কি, এভাবে চলতে থাকবে। তুমি কি বুঝতে পারছো চিত্রটা আমি কিভাবে আঁকছি? খেয়াল করছো? মানে আগে যেটা এক্স অক্ষ সেটা একটু নিচে নেমে গেছে, বুঝছো, -1 চলে গেছে, বাকি সব সেম। এখন তুমি, আমি আশা করি তুমি এটা বুঝতে পারছো। তুমি যদি এইটুক বুঝতে পারো, ম্যাথ তোমার জন্য একদমই সহজ। এখন তুমি এই যে আমার এইদিকে তাকাও, আমি শুরু করতেছি। দেখো তোমার এখানে বলছে এই যে ফাংশনটা, ওকে আমি এটা আঁকছি। তারপর কি বলছে? এক্স অক্ষ। এক্স অক্ষ কোনটা? এটা। এক্স অক্ষ তো আর চেঞ্জ হয় না, ওকে এটা। তারপর কি বলছে? এক্স ইকুয়াল টু হাফ। এখন আমি তো জানি এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা আমি বলছি। এটা কিন্তু এক্স ইকুয়াল টু 1 বিন্দু, তাই না? তোমাকে এখানে 1 দিয়ে দেখাইছি যে 0 আসছে, মানে ওয়াই এর ভ্যালু 0, এখানে কাট করছে। তো এটা হচ্ছে 1 বিন্দু। কিন্তু তোমার বলছে এক্স ইকুয়াল টু হাফ নিতে হবে, হাফ পয়েন্ট, ঠিক আছে? হাফে একটা সরলরেখা তৈরি করবা। তো হাফ তো একটু পিছনে হবে, তাই না? ধরো এখানে হবে। তাহলে এই রেখাটা কিন্তু হয়তো এরকম। আমি তোমাকে দেখাই, হাফ হয়তো এখানে আছে। এই যে দেখছো, আমি এঁকে ফেলছি, এটাই হাফ পয়েন্ট, ঠিক আছে? ঠিক তেমনি তোমার কি বলছে? এক্স ইকুয়াল টু 2 বিন্দু। তো 2 একটু দূরও হবে। ধরো এটা তো 1, তাহলে এটা 2, ঠিক আছে? তাহলে দ্বিতীয় রেখাটা হচ্ছে এই যে এখানে, এই যে, দেখছো? তাহলে ওভারঅল সবগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম হচ্ছে ফাংশন, তারপর এক্স অক্ষ, তারপর হাফ, তারপর 2, সবগুলা দ্বারা আবদ্ধ। এই যে দেখো, সবগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আসলে এইটা, বুঝছো? আশা করি বুঝতে পারছো। দেখো, ওভারঅল আমার এই ক্ষেত্রফলটা বের করতে বলছো, দেখছো? এখন তোমার জন্য ইজি হয়ে যাবে, অত কঠিন হবে না। বাকি কাজ, কাজ একদম সহজ। এই যে তুমি অলরেডি এটা জানো, এটা হচ্ছে হাফ বিন্দু, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত, 2। দেখছো, তুমি সবগুলা জানো, মানে অলরেডি তুমি ইন্টিগ্রেশনের লিমিট পেয়ে গেছো, এখন জাস্ট ইন্টিগ্রেশন করবা, শেষ। তো আমি সেটাই করার চেষ্টা করতেছি। এই যে দেখো, কোথায় করব? এই যে এখান দিয়ে দেখো, আমি ইন্টিগ্রেশনটা কিভাবে করব আমি শুরু করতেছি। এই যে এখানে দেখো, ক্ষেত্রফল বের করতে হলে তো ইন্টিগ্রেশন করতে হয়। ওকে, ইন্টিগ্রেশন, তুমি দেখো দুইটা অংশ তৈরি হয়েছে। প্রথম অংশটা দেখি। এখানে এই পয়েন্ট হচ্ছে হাফ, তাহলে লিমিটটা শুরু হবে হাফ থেকে। ওকে, হাফ শেষ হবে কোথায়? এই যে এখান দিয়ে, এখানে শেষ হবে এই বিন্দু 1, এটা আমি জানি। এই যে 1, ঠিক আছে? লিমিট বসায় ফেলছি। এখন বলো আপার কার্ভ এখানে কোনটা, মানে উপরের ফাংশন কোনটা? এটা না? আপার কার্ভ। আপার কার্ভ কি হবে? y ইকুয়াল টু 1/x-1। তাহলে বসাও 1/x-1, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। লোয়ার কার্ভ কোনটা? লোয়ার কার্ভ হচ্ছে এক্স অক্ষ, এটা অলরেডি বসায় ফেলছি। কিভাবে? এই যে লিমিটের মাধ্যমে বসায় ফেলছি, হাফ থেকে 1। এই যে হাফ থেকে 1, এটা বসানো শেষ। আপার ফাংশনটাও বসায় ফেলছি। তার মানে এটা ইন্টিগ্রেশন করলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব, এই যে dx, দেখছো? প্লাস এটা করলে তো আমি শুধু এইটুক অংশের ক্ষেত্রফল পাবো। এবার আমি দ্বিতীয়টা দেখতেছি, দ্বিতীয়টা শুরু এখান থেকে, শেষ এখানে। আমি জানি এই বিন্দুটা হচ্ছে 1, তাই আমি দ্বিতীয়টা দেখতেছি, ইন্টিগ্রেশন 1 থেকে কোথায়? এখানে শেষ হবে। এখানে কত পয়েন্টটা কত? সেটা হচ্ছে 2। তো দেখো আমি কিন্তু লিমিট বসায় ফেলছি। এখন তুমি একটা মজার বিষয় দেখো, এখন কিন্তু আপার কার্ভ কিন্তু এটা, মানে এটা উপরে আছে, আর এটা কোথায় আছে? নিচে আছে। তাহলে তোমার আগে কিন্তু এটা লিখতে হবে। এটা কি? এক্স অক্ষ। এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু কত হয় বলতো? এক্স অক্ষে ওয়াই এর ভ্যালু হয় 0। তার মানে তোমার আপার ফাংশনটা হচ্ছে 0, এটা লিখলাম। মাইনাস সেখান থেকে লোয়ার ফাংশনটা বিয়োগ করতে হয়। লোয়ার ফাংশন কোনটা? এইটা। আর এটা তো, এই কার্ভটা কোনটা? এটা তো আমরা সবাই জানি। এই কার্ভটা কোনটা? এই যে y ইকুয়াল টু 1/x-1। তাহলে মাইনাস করতে হবে কি? 1/x-1। এই পুরাটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই দুইটা ইন্টিগ্রেশন যখন কমপ্লিট করব, আমি দুইটা ক্ষেত্রফল পেয়ে যাব, দুইটা যোগ করছি, টোটাল আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। তুমি কি বুঝতে পারছো কোশ্চেনটা? আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছো। এখন জাস্ট আমি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলতেছি।
এসব ইন্টিগ্রেশন একদমই সহজ, তুমি এইদিকে তাকাও। এই যে দেখো 1/x এর ইন্টিগ্রেশন ln x, সেটা আমরা সবাই জানি ln x, মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কত, 1 এর ইন্টিগ্রেশন x। ম্যাথ কিন্তু শেষ, এখানে জাস্ট কি করতে হবে, লিমিটটা বসাইতে হবে। লিমিট কত, হাফ থেকে 1 প্লাস, এবার দেখো জিরো এর ইন্টিগ্রেশন কি হবে, একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা দরকার নাই। জিরো থেকে তুমি যদি এটা বাদ দাও, এইদিকে দেখো, জিরো থেকে এটা বাদ দিলে ফাংশনটা হচ্ছে -1/x, ঠিক আছে। -1/x এর ইন্টিগ্রেশন করো, -1/x এর ইন্টিগ্রেশন -ln x, তাহলে তোমার ইন্টিগ্রেশনটা হচ্ছে -ln x। আবার দেখো মাইনাস মাইনাস এটা কি প্লাস 1, তো 1 এর ইন্টিগ্রেশন কি x, এবং এটা পজিটিভ x হবে। হ্যাঁ, এটাও করে ফেলছি, এখানে জাস্ট লিমিট বসায় দিব 1 থেকে 2। আচ্ছা, এখন কাজটা কমপ্লিট করি। এখন দেখো এখানে আপার লিমিট হচ্ছে 1, 1 বসায় দিব। 1 বসাইলে কি হবে, এখানে ln 1 হবে, ln 1 এর ভ্যালু 0, সেটা আমরা জানি, তাহলে 0 লিখলাম। মাইনাস x এর ভ্যালু 1 বসাইতে হবে, তাহলে -1, তা আপার লিমিট বসাইলাম। মাইনাস কি করতে হবে, লোয়ার লিমিট, লোয়ার লিমিট হাফ বসাও, তাহলে কি হবে, সেটা হবে ln হাফ, x এর ভ্যালু হাফ, তাই তো, ln হাফ। তারপর কি হবে, এখানে মাইনাস, মানে হাফ বসাইতে হবে x এর জায়গায়, তাহলে লেখো মাইনাস হাফ। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট দুইটাই বসানো শেষ এখানে। এবার পরের কাজটা করি। হ্যাঁ দেখো, এখানে প্লাস দিতে হবে, আপার লিমিট বসায় দিচ্ছি। ওকে, আপার লিমিট বসাই। তুমি এদিকে দেখো 2 বসাবো, তাহলে কি হবে, -ln 2 পাবো, -ln 2। তারপর কি পাবো, x এর ভ্যালু এখানেও 2 বসাইতে হবে, তাহলে লিখতে হবে +2। ওকে, মাইনাস, এবার লোয়ার লিমিট বসাও, মানে 1 বসাও, ln 1 মানে তো 0, তাহলে এটা বাদ, হ্যাঁ। তারপর তারপর কি করতে হবে, x এর ভ্যালু 1 বসাইতে হবে, জাস্ট 1 পাবা, তাহলে -1, ঠিক আছে। পুরা কাজটা কমপ্লিট করো, তুমি এইদিকে দেখো, দেখি এখানে হচ্ছে -ln হাফ, সরি, তুমি এইদিকে দেখো এখানে কত, ln হাফ। আচ্ছা, সবগুলা এইভাবে লিখি, এখানে -1 আছে, এখানে -ln হাফ, ঠিক আছে, এটা -ln হাফ, ওকে, ln হাফ। তারপর এটা কি হয়ে হয়ে গেল, প্লাস হাফ, ওকে, পজিটিভ হাফ। তারপর কি হবে, এটা মিলে -ln 2, ওকে, -ln 2। তারপর কি হবে, +2 আছে, ওকে, 2, শেষে কত, -1। দেখো তো, ক্যালকুলেশন করো, এটা কি হয়, বাদ হয়ে যায় না? কেন বাদ হয় জানো এটা? তুমি লন, এই যে 2, এটাকে যদি ইনভার্সলি হাফ লিখতে চাও, দেখো সাপোজ লন 2, সেটাকে তুমি চাইলে লন হাফ লিখতে পারো, আশা করি তুমি এটা জানো। তার মানে তুমি এটাকে, এই যে লন 2, এটাকে পজিটিভলি, মানে মাইনাস একটা সামনে আইনা প্লাস কি হবে, লন হাফ হবে, তার মানে এটা বাদ, বুঝছো? আশা করি তুমি এটা বুঝছো, এটা বাদ দিয়ে দিলাম, যে এটা আর এটা বাদ, ঠিক আছে। তারপর দেখো, তারপর কি, এই যে হাফ, এখানে আছে হাফ, এখানে 2, তাহলে দুইটা যোগ করলে কত হয়েছে, আড়াই। আড়াই থেকে -1, -2 চলে যাবে, আড়াই থেকে 2 চলে গেলে অ্যান্সার হবে শুধু হাফ। আশা করি তুমি এটা বুঝছো, এটাই অ্যান্সার, এটাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হাফ বর্গ একক। অ্যান্সার কত, হাফ বর্গ একক। আমি তোমাকে বোঝানোর জন্য অনেক সময় নিছি, কিন্তু তোমাকে আরো অনেক দ্রুত সলভ করতে হবে। তোমাকে এইসব চিত্র দেখা মাত্রই করে ফেলতে হবে। জাস্ট এই ইন্টিগ্রেশনটা করবে, এটা কি খুব বেশি সময় লাগবে? মোটেও না। তো দেখো এই কোশ্চেনটা দেখো, এটাও খুব মজার একটা কোশ্চেন, তবে এই কোশ্চেনটা হচ্ছে খুব প্র্যাকটিস করতে হয়। তুমি যদি প্র্যাকটিস করো তাইলে এই ম্যাথটা সলভ করতে পারবে, আদারওয়াইজ এটা তোমার জন্য অনেক কঠিন হবে। তো যেহেতু ট্যান এবং কট দুইটাই আছে এবং একজন একজনের বিপরীত, সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করবা সাইন কস দুইটাকে ভাঙবা, মানে ম্যাথটা ইজি হয়ে যাবে। দেখো আমি শুরু করতেছি, তুমি বুঝতে পারো, ভয় পাওয়ার কিছু নাই। এদিকে দেখো, আমি √tan θ কে লিখলাম, ধরো √ওভার কত লিখবো, sin θ/cos θ লিখবো, ঠিক আছে, sin θ/cos θ, প্লাস cot θ কি লিখবো, উল্টা, মানে cos θ/sin θ, এটা লিখলাম dθ। নেক্সট লাইন কি হবে বলতো, অবশ্যই লসাগু করব। এখন তুমি এইদিকে দেখো, এই যে দেখো, এই যে √cos θ, √sin θ, দুইটাই তো লসাগু হবে, তাহলে তুমি নিচে লিখবা √sin θ cos θ, তাই তো? হ্যাঁ,
দেখো রুট ওভার সাইন থিটা কস থিটা এটা লিখলাম। এখন কি হবে, এই যে রুট কস থিটা দিয়ে রুট কস থিটা হয়তো ভাগ হয়ে যাবে, তারপরও রুট সাইন থিটা থাকবে। সেই রুট সাইন থিটা উপরের রুট সাইন থিটার সাথে গুণ হয়ে শুধু সাইন থিটা থাকবে, রুটটা চলে যাবে না। হ্যাঁ, সাইন থিটা প্লাস ঠিক তেমনি একইভাবে এখানে কস থিটা পাবা। ঠিক আছে, এই যে একটু সিম্পল হয়ে গেছে দেখছো। এখন যেটা হইছে, একটু তোমাকে এখান থেকে একটু টেকনিক্যাল হইতে হবে, আন্দাজে শুধু করলেই হবে না, ঠিক আছে। তো এই যে সাইন থিটা কস থিটা দুইটা গুণ আকারে আছে, তো এরা নর্মালি গুণ আকারে থাকলে আমার কোনো লাভ নাই, বুঝছো। যদি তার সামনে একটা টু দেই তাহলে হয়তো এটাকে কোনো কাজে লাগাইতে পারবো। তো আমি একটু চালাকি করে কি করছি, আচ্ছা এটা পরের লাইনে করি, তুমি এইদিকে দেখো। ইন্টিগ্রেশন উপরে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে। ভিতরে হচ্ছে আমি কি করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে, 2 sin θ cos θ, 2 sin θ cos θ। তো তুমি যে এখানে এক্সট্রা একটা 2 দিয়ে গুণ করলা মানে √2, সেটা তো উপরেও গুণ করতে হবে, এজন্য জাস্ট আমি বাহিরে এখানে √2 দিয়ে দিলাম। আশা করি এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। এখন হচ্ছে একটু টেকনিক্যাল, আর একটু টেকনিক্যাল লাইনে যাইতে হবে। মানে আমি এটা দিয়ে আসলে কোনো কাজ করতে পারতেছি না। আমি আসলে চেষ্টা করতেছি কি জানো, চেষ্টা করতেছি উপরে যে অংশটা আছে, ঠিক আছে, মানে নিচে এমন কিছু তৈরি করব যেন এটার ডেরিভেটিভ উপরে হয়, মানে এটার ডেরিভেটিভ। এখন বলো তো এটার ডেরিভেটিভ কি, ধরো উম, আমি যদি এরকম নেই, তুমি খেয়াল করো তো সাইন থিটা, একটু খেয়াল করো টেকনিক্যাল লাইন, মাইনাস কস থিটা, তুমি এটার ডেরিভেটিভ করো তো। সাইন থিটার ডেরিভেটিভ কি, কস থিটা, এই যে এখানে আছে। আর মাইনাস কস থিটার ডেরিভেটিভ কি, পজিটিভ সাইন থিটা হবে না, কারণ কজ এর ডেরিভেটিভ নেগেটিভ আসে সাইন, আর এই মাইনাস সব প্লাস হয়ে যাবে, এটা হবে। মানে যেভাবেই হোক আমি এরকম কিছু বানানোর চেষ্টা করব নিচে। তুমি কি খেয়াল করছো আমি কি করতে চাইতেছি, বুঝছো। হ্যাঁ, আমি এটাই ট্রাই করব, দেখো এটা কিভাবে সম্ভব। যে তুমি এই দিকে দেখো, তুমি জাস্ট লেগে থাকো। এখান দিয়ে দেখো, এখানে করি, এই দেখো এখানে √2 ইটস ওকে। ইন্টিগ্রেশন এখানে হচ্ছে আমি একটু চালাকি করে জাস্ট এখানে ধরো 1 লিখলাম, হ্যাঁ, মাইনাস এই যে 1, এটা কি বেশি লিখছি না, মানে এটা তো ছিল না ম্যাথে। আমি জাস্ট কি করলাম, ধরো ইটস ওকে এখানে 2, এই যে দেখো এখানে তো 2 sin θ cos θ ছিলই, এটা তো লিখতেই হবে cos θ। আর এই যে 1, ভিতরে আমি 1 দিয়ে দিলাম, আলটিমেটলি কি হইল, এটা বাদ হবে। আর এখানে একটা মাইনাস দিলাম। দেখো তো আমি ভুল কিছু করছি কিনা, তুমি জাস্ট একটু আমার দিকে তাকাও তো। মানে হচ্ছে এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে ম্যাথটা, আন্দাজে অবশ্যই এটা পারবা না। এই যে এইদিকে দেখো 1 - 1 এই দুইটা বাদ হয়ে গেল, আর এই মাইনাস মাইনাস মিলে কি হলো, 2 sin θ cos θ আগের মতোই আছে। তুমি এখন পর্যন্ত ক্লু খুঁজে পাচ্ছ না যে ভাই এটা দিয়ে কি লাভ হইল। এটা দিয়ে লাভ আছে, তুমি যেহেতু অনেক চালাক, তুমি তো জানো যে 1 = কি, sin² θ প্লাস cos² θ, এটা লেখা যায়। আচ্ছা আমি পরে একটা লাইন বেশি করি, সমস্যা নাই, তুমি এইদিকে দেখো। আমি এটাকে লিখতে পারি, তবে যেহেতু তুমি অ্যাডমিশন দিবা, তুমি চাইলে এই জিনিসগুলা স্কিপ করতে পারো, মানে লাইন স্কিপ করে ডিরেক্ট লিখে ফেলতে পারো, তবে আমি সবার কথা চিন্তা করে ডিটেলসে করে দিচ্ছি। তুমি এটা কি করবা, এই যে 1 আছে ইটস ওকে, মাইনাস 1 কে কি লিখবা, এই 1 কে লিখবা sin² θ প্লাস cos² θ, sin² θ প্লাস cos² θ লিখলাম। তারপর কি ছিল, মাইনাস 2 sin θ cos θ ছিল, 2 sin θ cos θ, তো লিখে ফেলছি। আর উপর হচ্ছে cos θ প্লাস sin θ d θ। দেখছো এখন কিন্তু লাইনে চলে আসছে, যদিও তুমি বুঝতে পারো না যে কই ভাই কিসের লাইনে আসছে। এই যে এইমাত্র দেখবে এটা কি a মাইনাস বি হোল স্কোয়ার হয় না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো √2 ইন্টিগ্রেশন, এটাকে লিখবো 1 মাইনাস, ঠিক আছে, এই অংশটাকে কি লিখবো, এই যে আমি যে টার্গেটটা করছিলাম সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার লিখতে পারবো। এটাকে লিখবো সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। আর উপরে কি, কস থিটা প্লাস সাইন থিটা।
ডি থিটা। দেখছো আমি লাইনে নিয়ে আসছি। এখন কি বুঝতে পারছো আমার টার্গেটটা কি ছিল? এখন তো ম্যাথ একদমই সিম্পল, আমি জানি এটার ডেরিভেটিভ এখানে আছে, তাই এটাকে জেড ধরবো। ঠিক আছে, তাহলে জেড, ইভেন তুমি জেড না ধরেও করতে পারো। তুমি জানো এটার ইন্টিগ্রেশন হবে, ধরো তুমি যেহেতু জানো এটার ডেরিভেটিভ এখানে আছে, ইন্টিগ্রেশন 1/√1 - জেড স্কোয়ার মনে কইরা তুমি সাইন ইনভার্স জেড লিখে দিতে পারো এডমিশনে। কিন্তু তোমার জন্য আমি ডিটেলসে করে দিচ্ছি, মানে সবার কথা চিন্তা করে। তুমি জেড সমান কি ধরবা? সাইন থিটা মাইনাস কস থিটা এটা ধরবা। তাহলে ডিজেড সমান কি হবে, মানে এটা ডেরিভেটিভ, অবশ্যই সাইন থিটা প্লাস কস থিটা হবে। ঠিক আছে, আর সামনে কি দিয়ে দিবা? একটা ডি থিটা। তাহলে এখন তুমি এই যে এটা সিম্পলিফাই করে ফেলো, এখানে বসায় দাও। তাহলে ম্যাথটা হবে বাহিরে √2 ছিল, ইটস ওকে, ইন্টিগ্রেশন √1 - জেড স্কোয়ার, আর উপরে কি হবে? ডিজেড। দেখছো ম্যাথটা কত সিম্পল। তাই এটার অ্যান্সার আমি লিখে দিচ্ছি, সেটা সামনে √2 আর এটা হচ্ছে সাইন ইনভার্স জেড এর ইন্টিগ্রেশন। তাহলে লিখলাম সাইন ইনভার্স জেড সমান, একবারে লিখে দেই এটা। হ্যাঁ, তাহলে কি লিখবো? সাইন ইনভার্স সাইন থিটা মাইনাস কি হবে? কস থিটা প্লাস সি, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুবই টেকনিক্যাল একটা ম্যাথ ছিল। এগুলা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাকে, মাঝে মধ্যে এরকম কোশ্চেন দিয়ে দেয়। দেখো এই কোশ্চেনটা দেখো, জাস্ট একটা পরাবৃত্ত দিয়ে দিছে আর একটা সরলরেখা দিয়ে দিছে, এটার ক্ষেত্রফলও তোমাকে বলে দিছে, এখানে কনস্ট্যান্ট এর ভ্যালুটা বের করতে বলছে। তো এটা খুবই সহজ একটা কোশ্চেন, খুবই মজার একটা কোশ্চেন। এটা চাইলে তুমি খুব সহজভাবেই সলভ করতে পারো, তুমি শর্টকাটে করতে পারো, ডিটেলসও করতে পারো। যেহেতু তোমার অ্যাডমিশন চলতেছে, তুমি এটা কম সময়ে সলভ করার ট্রাই করবা, তাই না? দেখো তুমি নর্মালি কি এটা জানো, এই শর্টকাটটা, এই যে এইদিকে তাকাও, দেখো শর্টকাটটা হচ্ছে যখন y² সমান 4ax এরকম একটা পরাবৃত্ত তোমাকে দেওয়া হবে, ঠিক তেমনি যখন একটা সরলরেখাও দেওয়া হবে y = mx, এরকম কোন সরলরেখা এবং পরাবৃত্ত যখন দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী ক্ষেত্রফলটা কত হবে বলতো? এই শর্টকাট আমরা আশা করি জানি, 8/3 a²/m³। এটা তোমাকে জানতে হবে তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও। স্পেশালি এটা ভার্সিটি তো খুব বেশি দরকার হবে, ঢাবিতে এইসব কোশ্চেন খুব বেশি পরীক্ষায় আসে। তো তুমি এই শর্টকাট অ্যাপ্লাই কিন্তু এখানে করতে পারবা, যেহেতু এটা অ্যাডমিশন। তুমি এখানে দেখো আমি এই ক্ষেত্রফলটা বের করা ট্রাই করতেছি। আমি জানি ক্ষেত্রফল এ সমান ধরো 8/3 a²/m³, এটা আমি জানি, ভ্যালুটা বসায় দিই। তাহলে 8/3, এখন তুমি এইদিকে দেখো, এ তো এই, এখানে এ তো এই দেওয়া আছে তাই না, অন্য কিছু তো না, তাহলে তোমাকে a² লিখতে হবে ডিভাইডেড বাই এই যে m³। তুমি দেখো এখানে m এর ভ্যালু কত? 2। খেয়াল করছো m এর ভ্যালু হচ্ছে 2 ঢাল, তাহলে 2³ মানে হচ্ছে 8। ঠিক আছে, এটাই হচ্ছে ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের ভ্যালু কত? 3, সেটা তুমি লিখতে পারো। দেখো এখানে 3 লিখতে পারো, এখানেও তুমি 3 দিতে পারো। তাহলে দেখো ওভারঅল তোমার ম্যাথটা কিন্তু কাইন্ড অফ সলভ হয়ে গেছে বলতে পারো। এই যে দেখো, তুমি দেখো এই যে 8 এবং 8 দুইটা কাটা, 3টা এখানে গুণ হয়ে কি হবে? 3 3 9 হবে, মানে a² সমান কত হবে? 9। তাহলে a সমান কত হবে? +-3। দেখছো কত সহজ একটা কোশ্চেন করছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। আর এটা হচ্ছে তোমার শর্টকাট। এখন তুমি যদি এটা ডিটেলসও শিখতে চাও সেটাও সম্ভব। তুমি সেই ক্ষেত্রে দেখো সেটা কিভাবে সলভ করা যায়। এদিকে দেখো, জাস্ট ফার্স্ট হচ্ছে y² সমান 4ax। তুমি চিত্রটা চিন্তা করো তো কেমন হবে। দেখো আমি একটু চিত্রটা আঁকার ট্রাই করতেছি। y² সমান 4ax, এটা শেপ কিন্তু নর্মালি এরকম হয়, বুঝছো, এই টাইপের একটা পরাবৃত্ত হয়। এটা হচ্ছে y² সমান 4ax। এখন আবার y = mx, এটা হচ্ছে মূলবিন্দুগামী একটা সরলরেখা, সেটাও আমরা জানি মূলবিন্দুগামী সরলরেখা কেমন হয়, ধরো এরকম। ঠিক আছে, তাহলে ওভারঅল তোমাকে কোন ক্ষেত্রফলটা বের করতে বলছে বলো তো? অবশ্যই এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এই ক্ষেত্রফল বের করতে হলে তুমি অলরেডি এই বিন্দুটা জানো, এটা 0, আর দ্বিতীয় বিন্দুটা এই পর্যন্ত নিতে হবে তাই না, যেহেতু এখানে কাট করছে। তো দ্বিতীয় পয়েন্টটা কিভাবে বের করা সম্ভব সেটার জন্য এটা সমাধান করতে হবে।
তোমার ফাংশনটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4ax। ওকে, আবার তোমাকে দেওয়া ছিল ওয়াই সমান 2x, তাহলে ওয়াই সমান 2x হোল স্কোয়ার, এটা লিখতে পারো। তাহলে কত হবে 4ax, তাহলে এখানে হচ্ছে 4x স্কোয়ার, ওইটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 4ax ইকুয়াল টু 0। ওভারঅল এটা তুমি কি 4x কমন নিতে পারো, তাহলে x মাইনাস কি হবে, x মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে তুমি x এর দুইটা ভ্যালু পাবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে a। তাহলে তুমি কিন্তু অলরেডি জানো যে এটা হচ্ছে 0, তাহলে এই পয়েন্টটা অবশ্যই a হবে, x এর ভ্যালুটা a হবে। তাহলে ইন্টিগ্রেশন কি করতে হবে বলতো, তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে a পর্যন্ত, মানে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। আপার ফাংশন কোনটা, এইটা, মানে এটা উপরে আছে, এটা আপার কার্ভ। আপার কার্ভে কি ছিল, ওয়াই স্কোয়ার সমান 4ax। তাহলে বলতো ওয়াই সমান কত, ধরো তাহলে তুমি এখান থেকে লিখতে পারো ওয়াই ইকুয়াল টু, মানে ওই পাশে রুট হবে, 4 কে রুট করলে 2 হবে, a কে রুট করলে রুট a হবে, আর x কে রুট করলে রুট x। তাহলে y এর ভ্যালু তুমি লিখবা 2 রুট a রুট x, ঠিক আছে, মাইনাস, এটা তো আপার ফাংশন লিখলাম, লোয়ার ফাংশন কি y ইকুয়াল টু 2x, তাহলে তুমি এখানে লিখবা 2x, ঠিক আছে, dx। এই ইন্টিগ্রেশনটা কইরো, দেখবা যে ভ্যালু চলে আসবে। এটাকে আমি করে দিতে হবে, আচ্ছা করে দিচ্ছি, সমস্যা নাই, তুমি এইদিকে দেখো, করে দিচ্ছি, তুমি এই দিকে তাকাও, ঠিক আছে। এই যে রুট টু এ, এটা কনস্ট্যান্ট, এটা সামনে থাকবে, আচ্ছা আমি রেখে দিলাম এটা, 2 রুট এ কনস্ট্যান্ট, এটা লিখলাম। এই যে রুট এক্স এর ইন্টিগ্রেশন তো জানো, রুট এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে, মনে রাখতে হবে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, মানে এক্স এর পাওয়ার তুমি হাফ ধরে ইন্টিগ্রেশনটা করে ফেলবা, শেষ। মাইনাস 2x এর ইন্টিগ্রেশন কি আমরা সবাই জানি, সেটা এক্স স্কোয়ার। জাস্ট কি করতে হবে, লিমিটটা বসাইতে হবে, লিমিট কত, 0 থেকে এ পর্যন্ত। এখন একটা মজার বিষয় দেখো, মজার বিষয়, জিরো তো বসানোর দরকার নাই, বসালে সব জিরো হয়ে যাবে, শুধু এ বসাইলেই হবে। তো এ বসাইলে দেখো, এ বসায় দিচ্ছি, ঠিক আছে, এ বসাইলে ওভারঅল অ্যান্সারটা কি হবে, দেখো আমি এ বসায় দিচ্ছি, তুমি এদিকে তাকাও, এখানে 2 রুট এ ছিল, লেখো 2 রুট এ, তারপর এক্স এর ভ্যালু কত হবে, এ হবে, তাহলে তুমি লেখো 2/3 a টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, মাইনাস এক্স এর ভ্যালু কত বসাইতে হবে, এ বসাইতে হবে, a স্কোয়ার, এটাই কিন্তু অ্যান্সার। জিরো তো বসানোর দরকার নাই, তাই এটাকে আর একটু সাজাই, দেখো 2 গুণ করলে কত হবে, 2 2 4, মানে 4/3, তাহলে লেখো 4/3। এখানে দেখো a টু দি পাওয়ার হাফ আছে না, রুট a মানে তো a টু দি পাওয়ার হাফ, আর এখানে হচ্ছে 3/2, দুইটা মিলে কি হবে, a স্কোয়ার হবে। তুমি কি এই লাইনটা বুঝছো আমি এটা কেমনে করছি, এখানে পাওয়ার হচ্ছে 3/2, এখানে হচ্ছে হাফ, দুইটা যোগ করতে হবে, পাওয়ার তো যোগ হয়, তাহলে a স্কোয়ার, মাইনাস কি আছে, a স্কোয়ার, তাহলে ওভারঅল এটা ক্যালকুলেট করলে কি হবে, 1/3 a স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটা তৈরি হয়েছে। এখন এই যে ক্ষেত্রফল তৈরি হয়েছে, এই ক্ষেত্রফলের ভ্যালুই তো তোমাকে 3 দিয়ে দিছে, তার মানে হচ্ছে তোমাকে 1/3 a স্কোয়ার, এটার ভ্যালু সমান যদি তুমি 3 ধরো, এই যে দেখো, ধরো আমি 3 ধরলাম, হ্যাঁ, তাহলে 3 ওই পাশে গুণ হয়ে কি হবে, a স্কোয়ার সমান কি হবে, 9, তাহলে a সমান কি হবে, +-3। এটাই কিন্তু হওয়ার কথা ছিল, বুঝছো। তা আশা করি তুমি এটাও বুঝতে পারছো, কোনো কনফিউশন নাই। আমরা নেক্সট কোশ্চেন এবং আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন এখন সলভ করব। এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তো এটাও ভয় পাওয়ার কিছু নাই, তুমি এইদিকে দেখো, তোমার এটা এখানে হচ্ছে 4 - x², আর বাহিরে হয়তো x² আছে, ইটস ওকে, সেটা নিয়ে অত ভাবতে হবে না। যখনই রুট ওভার a² - x² এর মতো কিছু আছে, তখন তুমি টার্গেট রাখবে x সমান a sin থিটা ধরা, ঠিক আছে। এরকম কোশ্চেন আমরা সলভ করছি। তুমি দেখো এখানে 4 - x², 4 মানে কত, 4 মানে 2², মানে 2² - x²। তাহলে তোমাকে x সমান যদি তুমি a sin থিটা মানে 2 sin থিটা ধরো, তোমার জন্য ম্যাথটা ইজি হবে। তো আমি এটা অলরেডি ধরে ফেলছি, তাহলে বলো তো dx সমান কি লিখবো, 2 cos থিটা d থিটা, শেষ, ঠিক আছে, এটা আমি লিখে ফেলছি।
আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে কিন্তু তোমার লিমিট দেওয়া ছিল -1 থেকে 1। তো তোমাকে কিন্তু লিমিটটাও চাইলে তুমি চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, লিমিট চেঞ্জ করতে পারো। তো লিমিট যদি এখনই চেঞ্জ করো, হ্যাঁ করতে পারো। তাহলে কিভাবে করা সম্ভব, এইদিকে দেখো। আচ্ছা দেখো, এক্স সমান তুমি ধরছিলে 2 sin থিটা। তাহলে শুধু এখান থেকে লিখতে পারো সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান লিখতে পারো x/2, তাই তো? তাহলে তোমার থিটা সমান কত হবে? সাইন ইনভার্স x/2, এটা আমরা জানি। এখন তুমি x এর জায়গায় -1 বসাও। ঠিক আছে, -1 মানে -হাফ। তো সাইন ইনভার্স -হাফ এর ভ্যালু কত? সাইন কত ডিগ্রির মান -হাফ হয়? নর্মালি হাফ কতর জন্য হয় বলতো? সাইন ইনভার্স হাফ মানে কিন্তু 30 ডিগ্রি, মানে π/6। তার মানে তুমি মাইনাসের জন্য -π/6 লিখবা। ঠিক তেমনি যখন 1 বসাবা তাহলে হাফ পাবা, মানে লিমিটটা হচ্ছে আসলে -π/6 থেকে π/6 হবে। এটা আশা করি বুঝে গেছো। দেখো আমি জাস্ট এখন রিপ্লেস করব। এই যে এখানে ইন্টিগ্রেশন হবে -π/6, উপরে হবে π/6, এটা লিখে ফেলছি। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো? এক্স স্কোয়ার করবো 4 sin² থিটা, দেখো। তাহলে 4 sin²থিটা। তারপর ভিতরে কি হবে? 4 মাইনাস এক্স স্কোয়ার সমান কত হবে? 4 sin²থিটা। 4 sin² থিটা লিখলাম। আর বাহিরে কি গুণ হবে? ডিএক্স। ডিএক্স সমান কি? 2 cos θ d θ, দেখো। এটা একটু সরায় রাখি। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 2 cos θ d θ। হ্যাঁ, শেষ। ঠিক আছে, সবকিছু রিপ্লেস করে ফেলছি, এখন শুধু ক্যালকুলেশন করব। ইন্টিগ্রেশন -π/6 থেকে π/6। এই যে 4, এটা বাহিরে আনলে 2 হবে, তাই না? রুটের বাহিরে আনলে তাহলে 2 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8, আবার এখানে 2 আছে, তাহলে একবারে লিখে দিলাম 16। 16 লিখলাম। বাহিরে সাইন স্কোয়ার আছে, ওকে লিখলাম sin²θ। 4 যখন কমন নিছি, এটা তো 1 হয়ে গেছে, 1 মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কজ স্কোয়ার। কজ স্কোয়ারের উপর রুট দিছি, তাহলে শুধু কজ হবে। সেই কজ এই কজ মিলে কি হবে? কজ স্কোয়ার হবে। একবারে লিখে দিলাম, এখানে লিখবো cos²θ d θ। দেখছো কত সিম্পল হয়ে গেছে? তো যখন তুমি সাইন কজ দুইটাই দেখছো, তুমি এটাকে একটা সিম্পল সুন্দর একটা সূত্রে ফেলার জন্য, আমরা তো এই সূত্রটা জানি। এই যে দেখো, আমরা কিন্তু জানি 2 sin θ cos θ, এটা সমান আমরা সবাই জানি সেটা 2 sin θ, সরি sin2θ। মানে এই সূত্রটা হচ্ছে sin2θ এর সূত্র। তো ওই ফর্মুলা ফেলার জন্য আমি ধরো এখানে একটা 2 দিতে পারি। তো যেহেতু স্কোয়ার আছে, আমি সেজন্য একটু টেকনিক্যালি 2 না দিয়ে 4 দিতে পারি। দেখো এই যে এটা আমি কিভাবে করব। ধরো ইন্টিগ্রেশন -π/6 থেকে π/6। আর এই যে পুরা ব্যাপারটা, এটাকে আমি ধরো এইভাবে লিখলাম। লিখলাম 2 sin θ cos θ হোল স্কোয়ার আকারে দিলাম। কারণ কি? কারণ এখানে স্কোয়ার ছিল, এখানেও ছিল, ইটস ওকে। আর এই যে 2 দিলাম, 2 স্কোয়ার মানে কত? 4, কিন্তু এখানে ছিল 16, তাহলে বাহিরে তুমি 4 দাও। বুঝছো? এখন কিন্তু ম্যাথটা অনেক সিম্পল হয়ে গেছে। এই যে দেখো, এখন তুমি এটা সলভ করতে পারবা। দেখো এখানে হচ্ছে 4 ইন্টিগ্রেশন -π/6 থেকে π/6, তারপরে 2 sin θ cos θ মানে কি? মানে হচ্ছে sin²2θ, কারণ এটা সমান sin2θ ছিল, আর এই স্কোয়ার sin স্কোয়ার হয়েছে। তো sin স্কোয়ার থাকলে যখন তুমি সামনে একটা 2 দিবা, তোমার জন্য অনেক ভালো হয়, তাই না? তুমি এখানে 2 দিয়ে দিলা, তাহলে এখানে কিন্তু কমাইতে হবে। এখানে কিন্তু তোমার জাস্ট এখানে একটু কমাইতে হবে। এখানে যেহেতু শুধু 2 রাখতে হবে, কারণ একটা 2 এখানে নিয়ে আসছি। তো 2 sin স্কোয়ার কেন দিলাম? কারণ এটা আরেকটা সূত্রে পড়ে যাচ্ছে। মানে সাইন স্কোয়ার থাকলে তো ইন্টিগ্রেশন করা যায় না, কিন্তু আমি 2 sin²θ করলে একটা সুন্দর সূত্রে ফেলতে পারতেছি। সেই সূত্রটাই এখন লিখতেছি। এই যে দেখো, ইন্টিগ্রেশন -π/6 থেকে π/6, 2 sin²θ সমান আমরা সবাই জানি সেটা হচ্ছে 1 মাইনাস cos 2θ।
তো অলরেডি এখানে 2θ আছে, তাই এটা দ্বিগুণ, তাই 4θ লিখতে হবে, dθ। দেখছো ম্যাথ কিন্তু শেষ। এখন কি করব বলো তো? এখন হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশনটা করব। এখন তো ইন্টিগ্রেশন আমরা পারবো। দেখো এই যে ইন্টিগ্রেশন, ধরো বাহিরে 2 আছে, তারপরে 1 এর ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে কি হবে? জাস্ট থিটা হবে, মাইনাস cos থিটার ইন্টিগ্রেশন কি হবে? sin থিটা, তাহলে দেখো sin 4θ। কিন্তু এটা তো থিটা না, এটা 4θ, এটার ডেরিভেটিভ কত? 4, সেটা দিয়ে ভাগ করতে হবে। যে পুরা ইন্টিগ্রেশনটা করলাম, এখন জাস্ট আমার শুধু লিমিটটা বসায় দিলেই হবে। দেখছো? তো লিমিটটাও বসায় ফেলি। দেখো কষ্ট তো অনেক করলাম, আর একটু করি। দেখো তুমি এদিকে দেখো, ফার্স্ট হচ্ছে আপার লিমিটটা বসাই, π/6, বাহিরে 2 আছে রাখলাম, ব্র্যাকেট দিয়ে নেই, হ্যাঁ। তো থিটার জায়গা হবে π/6 মাইনাস, এখানে 30 ডিগ্রি তাই না, π/6, সেটাকে 4 দিয়ে গুণ করো, 4×3 কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রির মান কত বলতো? সাইন 120 ডিগ্রির মান হচ্ছে সাইন 60 ডিগ্রির মতো, 180 মাইনাস 60 না, মানে √3/2 হবে। এটা মাথায় রেখো। তাহলে আমি উপরে লিখে দিলাম √3/2, 2 না লিখে 8 লিখে দিলাম এটার সাথে, বুঝছো? এটা হচ্ছে আমি আপার লিমিটটা বসাইছি, এটা আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে। তো লোয়ার লিমিট এখানে -π/6 বসাবো থিটার জায়গায়, তাহলে দেখো -π/6, তারপর কি করতে হবে? মাইনাস, এখানে কি হবে? ওই যে আগের মতো -120 ডিগ্রি। তো -120 ডিগ্রির মান কি হবে? -√3/2, আর মাইনাস মাইনাস মিলে কি হবে? প্লাস হবে। তো প্লাস √3/8, ঠিক আছে। হ্যাঁ, এখন এটা ক্যালকুলেট করি। এখন তুমি অলরেডি দেখো, এটা এটা কি? এটা তো নেগেটিভে আছে, তাই এটা এই দুইটা থাকবে, যেহেতু দুইটাই নেগেটিভ। আর এটা কি? পজিটিভ। আচ্ছা, মাইনাস মাইনাস প্লাস না, হ্যাঁ পজিটিভ, এটাও থাকবে। সেসব ক্যালকুলেশন করে ফেলি। এটা হচ্ছে 2, তারপরে দেখো π/6 এখানে একটা আছে, এখানে এটা মিলে পজিটিভ, π/6 যোগ করলে কত হবে? π/3 হবে। আশা করি এটা বুঝছো। তারপর দেখো এটা √3/8 নেগেটিভ, আবার এখানেও এটাও কিন্তু নেগেটিভ, এই মাইনাসের কারণে এটাও নেগেটিভ, তাকে দ্বিগুণ হয়ে যাবে। √3/8 এর দ্বিগুণ হচ্ছে √3/4, এটাই অ্যান্সার, বুঝছো? তুমি চাইলে 2 ভিতরে গুণ করতে পারো, না করলেও হবে। এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। আশা করি তুমি বুঝতে পারছো, কোনো কনফিউশন নাই। নেক্সট ক্লাসে আমরা আরো ম্যাথ সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।